ইমা কড়া চোখে তাকালো ইয়াদের দিকে আর কোমরে হাত দিয়ে বলল, কোথায়? শাস্তি দেখলেন আমাকে? হিজাবটা না পরলে তো ওনাদের সামনে যেতেও দিবেন না। ইয়াদ বেড থেকে উঠে দাঁড়িয়ে বলল, হিজাব পরেও যাওয়ার প্রয়োজন নেই। রেহান তো ইয়ানাকে পছন্দ করে, কিন্তু ওর বাবা মা না আবার ইয়ানাকে রেখে আমার বউ নিয়ে টানাটানি করে, তাই যাওয়ার দরকার নেই ওদের সামনে। ইয়াদের কথা শুনে ইমা ফিক করে হেসে দিল। তা দেখে ইয়াদ গম্ভীর গলায় বলল, হাসি বন্ধ করে ইয়ানার কাছে যাও। ইমা হাসি থামিয়ে ইয়াদকে একটা ভেঙচি কেটে ইয়ানার রুমে যাওয়ার জন্য বের হয়ে গেল। ইমা যেতে ইয়াদ মুচকি হাসল। মেয়েটা এখন অনেকটা নর্মাল হয়ে গেছে, তবে ইয়াদের লাইফে দুষ্টুমিগুলো অনেক বেড়ে গেছে। মানুষ এত সহজে নিজেকে পরিবর্তন করতে পারে না। ইয়াদও পারেনি এখনও এতটা পরিবর্তন হতে, তবে সে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। তবু মাঝে মাঝে আগের রূপ নিয়ে ফিরে আসে তার। ইমা ইয়াদকে ভয় পেলেও বুঝতে দেয় না, এমন ভাব করে যেন ইয়াদের রাগে তার কিছুই আসে যায় না। ইয়াদ সেটা বুঝতে পেরে আড়ালে হাসে। আপু আসবো? দরজায় ইমার গলা শুনে ফোনটা দ্রুত লুকিয়ে ফেলল ইয়ানা, আর চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নিল। হালকা কেশে গলা পরিষ্কার করে বলল, হ্যাঁ ভাবি আসো। ইমা গিয়ে দেখে ইয়ানা কিছুই করেনি, এমনিই বসে আছে। তা দেখে ব্যস্ত গলায় বলল, এ কি আপু, তুমি তো এখনও রেডি হওনি? ওনারা তো এখনই চলে আসবে, আর তোমার ভাইয়াও আমাকে পাঠালো তুমি রেডি হয়েছে কি না দেখতে। ইয়ানা নিচু চড়ে বলল, এখনই রেডি হয়ে নিচ্ছি। ইয়ানার গলার আওয়াজে ইমার ভ্রু কুঁচকে গেল। যে কেউ বুঝতে পারবে ইয়ানা কান্না করছিল। ইমা ব্যস্ত গলায় বলল, আপু তোমার গলা এমন লাগছে কেন? তুমি কি কান্না করেছ? ইয়ানা থতমত খেয়ে বলল, কই না তো, কান্না করব কেন? আমার থেকে লুকানোর চেষ্টা করে লাভ নেই আপু, আমি ভালো করেই চিনি তোমাকে। তুমি কি ওনাদের সামনে যেতে চাইছো না? অন্য কাউকে ভালোবাসো তুমি? ইমার কথা শুনে ইয়ানা চমকে উঠে ইমার দিকে তাকালো আর অস্থির গলায় বলল, না না তেমন কিছু না, আসলে বিয়ে হয়ে গেলে ভাইয়াকে ছেড়ে তোমাদের সবাইকে ছেড়ে যেতে হবে, তাই কষ্ট হচ্ছিল। তুমি দেখছি খুব বোকা, দেখে গেলেই বিয়ে হয়ে যায় নাকি বোকা? ইয়ানা কিছু না বলে মলিন হাসল। ইমা ইয়ানাকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে বলল, তারপর নিজের হাতে সাজিয়ে দিতে লাগলো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা যদি ইমার মনের কান্নাটা দেখতে পেত। ইয়ানা অনেক কষ্টে নিজের চোখের পানি আটকে রেখেছে। এদিকে ঈশান ব্যস্ত সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে। একমাত্র বোনকে দেখতে আসবে, কোনো অভিযোগ যেন করতে না পারে। সব ঠিক আছে ঈশান। ঈশান পেছন ফিরে ইয়াদকে দেখে মুচকি হেসে বলল, হ্যাঁ ভাইয়া সব ঠিকঠাক। ইয়াদ হঠাৎ ভ্রু কুঁচকে বলল, তুই এমন হিরো সেজে বসে আছিস কেন? দেখ, হিরো সেজে লাভ নেই। রেহান তার বাবা মায়ের একমাত্র ছেলে, ওর কোনো ছোট বোন নেই। কথাটা বলে ইয়াদ দুষ্টু হাসল, আর ঈশানের মুখটা মলিন হয়ে গেল। চোখের সামনে কথার কপাল কুঁচকে বিরক্তি নিয়ে তাকানো সেই মুখটা ভেসে উঠল। নিজের অতীত ঈশানের পথ আটকে দিয়েছে। সে আর কথার সামনে যায়নি গত 3 মাসে, তবে দূর থেকে দেখে গেছে আর আল্লাহর কাছে চেয়েছি ও যারই হোক যাতে সুখী হয়। ইয়াদ ঈশানের পিঠে চাপড়ে বলল, কোন চিন্তায় ডুবে গেলি? চিন্তা করিস না, ইয়ানার পর তোর জন্যেও খুঁজে বের করব কাউকে। ঈশান মুচকি হেসে বলল, খুঁজতে হবে না। ইয়াদ সন্দেহ নিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, কেন, নিজেই খুঁজে রেখেছিস নাকি? ঈশান মলিন হেসে বলল, না তেমন কিছুই না। এসব বাদ দিয়ে বলো, ওনারা কখন আসবে? রেহান আমাকে কল দিয়েছিল, বাসা থেকে বের হওয়ার সময় কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ইয়াদের কথা শেষ হওয়ার আগেই ডোরবেল বেজে উঠলে ইয়াদ গিয়ে দরজা খুলে দিল। রেহানরা চলে এসেছে। রেহান ভেতরে এসে ইয়াদকে জড়িয়ে ধরল। ইয়াদ মুচকি হেসে রেহানের পিঠে হাত রেখে বলল, কেমন আছিস ইয়ার? রেহান ইয়াদকে ছেড়ে বলল, এই যে যেমন দেখতে পাচ্ছিস, তুই কেমন আছিস সেটা বল। ইয়াদ হাসিটা বজায় রেখে বলল, আলহামদুলিল্লাহ, সব দিক থেকে ভালো রেখেছি উপরওয়ালা। রেহান ঈশানের দিকে তাকিয়ে বলল, এটাই বুঝি ঈশান? ইয়াদ ঈশানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এটাই ঈশান। রেহান এগিয়ে গিয়ে ঈশানকে হাঁক করলো আর বলল, তুমি আমাকে চেনো না, বাট আমি তোমাকে চিনি, তার কারণটা অন্য একদিন বলবো। রেহানের মা মুখ ফুলিয়ে বলল, এটা কিন্তু ঠিক হলো না ইয়াদ, বন্ধুকে পেয়ে আঙ্কেল আন্টিকে চোখেই পড়ছে না। ইয়াদ লজ্জিত হয়ে বলল, আই এম সরি আন্টি, আসলে এতদিন পর দেখা তো তাই আর কি। রেহানের মা ইয়াদের মাথা হাত রেখে বলল, মজা করলাম তো, আমরা কিছু মনে করিনি। ইয়াদ মুচকি হেসে রেহানের বাবার দিকে তাকিয়ে সালাম দিল।
সবার সাথে অনেক কথাবার্তা হলো। ইয়াদ আর রেহানের কথায় বোঝা যাচ্ছে তারা অনেক পুরনো ফ্রেন্ড। কথার মাঝে ইয়াদ একজন সার্ভেন্টকে ডেকে বলল ইয়ানা আর ইমাকে দ্রুত নিচে আসতে। হালকা নাস্তা করছে আর গল্প করছে সবাই। ইয়ানাকে দেখতে আসছে বললে একটু ভুল হবে, কারণ রেহানের পরিবার ইয়ানাকে আগেই দেখেছে, ভালো করে জানে। এখানে মূলত বিয়ের ডেট ফিক্সড করা হবে। ইমা ইয়ানাকে নিয়ে সবার সামনে আসলে ইয়ানা মিষ্টি করে সালাম দিল ফ্লোরের দিকে তাকিয়ে। ইয়ানাকে নিয়ে একটা সিঙ্গেল সোফায় বসিয়ে দিল ইমা, আর নিজে গিয়ে ইয়াদের পাশে বসলো কিছুটা দূরত্ব রেখে। রেহানের মা বলল, ইয়াদ তুমি কিন্তু চিটিং করেছ, চুপচাপ বিয়ে করে নি, তবে মাফ করে দিলাম বৌমা দেখে। ইয়াতে মুস্কি হাসলো তার কথায়, আর ইমা লজ্জায় মাথা নিচু করে ফেলল। রেহান আরও চোখে বারবার ইয়ানাকে দেখে যাচ্ছে, তবে ইয়ানা এখনও কোনো দিকে তাকায়নি। তার দৃষ্টি ফ্লোরে। শরীরটা এখানে থাকলেও মনটা এখানে নেই। কি হচ্ছে না সেটা দেখছে আর না বুঝতে পারছে। রেহানের মা রেহানের অবস্থা বুঝতে পেরে দুজনকে আলাদা করে কথা বলতে বলল। রেহানের মা বলার প্রায় সাথে সাথে রেহান উঠে ছাদের দিকে পা বাড়ালো, তবে ইয়ানা বসে আছে। আসলে সে কিছুই খেয়াল করেনি এখানে কি হচ্ছে। ব্যাপারটা কেউ খেয়াল করার আগে ইমা ইয়ানার হুঁশ ফেরালো আর ছাদে যেতে বলল। রেহান এই বাড়িতে আগে একবার এসেছিল আর থেকেও ছিল 2-3 দিন, তাই বাড়িটা তার চেনা। ছাদে গিয়ে চারপাশ ঘুরে দেখতে লাগলো রেহান। আগের থেকেও অনেকটা সুন্দর হয়ে গেছে ছাদটা। কেমন আছো ইয়ানা? পরিচিত গলা শুনে চমকে পেছন ফিরে তাকালো ইয়ানা। ছাদে এসে কোনো দিকে না তাকিয়ে একপাশে এসে দাঁড়িয়েছিল। তখনই পেছন থেকে পরিচিত গলাটা শুনতে পেল। পেছনে দাঁড়ানো মানুষটা দেখে ইয়ানার মুখ অটোমেটিক হা হয়ে গেল। রেহান ইয়ানার অবস্থা দেখে ফিক করে হেসে বলল, হা বন্ধ করো, মশা ঢুকে যাবে তো, বিস্ময়কর কণ্ঠে বলল। রেহান ভাইয়া তুমি এখানে? রেহান ভাব নিয়ে বলল, আমি তোমাকে কথা দিয়েছিলাম আসবো, আর কথা রাখতে চলেও এসেছি। ইয়ানার বিস্ময় এখনও কাটেনি। ইউকে পাশাপাশি বাসা ছিল রেহান আর ইয়াদের। এই একটা মানুষের জন্য ইয়ানাও ইয়াদের মতো রোবটে পরিণত হয়নি। সব সময় ইয়ানাকে হাসি খুশি রাখত রেহান। রেহানের মা বাবাও ইয়ানাকে নিজের মেয়ের মতো ভালোবাসত। বাসায় থাকলে বেশিরভাগ সময় রেহানদের বাসায় থাকতো ইয়ানা। ইয়াদ ইউকে গিয়ে রেহানের ক্লাসে ভর্তি হয়েছিল। ইয়াদ যেমন গম্ভীর, রেহান ঠিক ইয়াদের বিপরীত। রেহান ঈশানের মতোই হাসি খুশি আর সহজ সরল, আর রেহান পেশায় ডক্টর। ইয়াদ একমাত্র এই রেহানের সাথে একটু ক্লোজ। রেহান ইয়াদের কষ্টের সময়ে সাথী ছিল। সেদিন ইয়াদের জন্মদিন পালন করতে রেহানও ইয়াদের সাথে বাংলাদেশে এসেছিল। রেহানের পুরো পরিবার ইউকে সেটেল হয়ে গেছে অনেক আগে। রেহানের জন্মই হয়েছে ইউকে। ইয়াদ ইয়ানাকে নিয়ে ইউকে ব্যাক করার পর নিজেকে সামলে উঠতে পারছিল না। ইয়ানার কী খেয়াল রাখবে, সেই সময়টাতে ইয়ানার খেয়াল রেখেছে রেহান। অবশ্য ধীরে ধীরে ইয়াদ বোনের প্রতি যত্নশীল হয়ে ওঠে, তবে রেহানও সবসময় ইয়ানার খেয়াল রাখত। ইয়ানার বড় হবার পর একদিন রেহানকে বলেছিল সে কেন এত খেয়াল রাখে ইয়ানার। উত্তরে রেহান বলেছিল, নিজের বউ নিজের হাতে মানুষ করে নিচ্ছি, যাতে পরে কষ্ট করতে না হয়। ইয়ানা কথাগুলো কখনো সিরিয়াসলি নেয়নি, তবে আজ বুঝতে পারছে রেহান মজার ছলে বললেও মনের কথাই বলে গেছে। ইয়ানা চিন্তাভাবনা বাদ দিয়ে বলল, আমি কিছু বুঝতে পারছি না রেহান ভাইয়া, আপনারা বাংলাদেশে কবে আসলেন, আর এসব কি? রেহান রেলিং ধরে দাঁড়িয়ে বলল, বাংলাদেশে এসেছি তাও প্রায় 1 মাস হতে চলল। একেবারে চলে এসেছি তো, তাই সব ঠিকঠাক করতে একটু সময় লাগলো। ইয়ানা অবাক হয়ে বলল, একেবারে চলে এসেছো মানে? রেহান ইয়ানার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আসতে হলো তোমার জন্য। ইয়াদ নিজের বোনকে ছাড়া থাকতে পারবে না। আমি ইউকি থাকলে আমার সাথে বিয়ে দেবে না, তাই আর কি করার, চলে এলাম। ইয়ানা স্তব্ধ হয়ে গেছে রেহানের কথা শুনে। শুধু তার জন্য সব ছেড়ে এখানে চলে এসেছে? সেখানে রেহানের কত ভালো একটা ক্যারিয়ার ছিল। এই মুহূর্তে ইয়ানার মাথা থেকে আরমান নামটা পুরোপুরি বের হয়ে গেছে। তার মাথায় হাজারটা প্রশ্ন তৈরি হয়েছে রেহানকে নিয়ে। ইয়ানা বোকার মতো বলল, আমি এখনও কিছুই বুঝতে পারছি না। আপনি আমার? রেহান ইয়ানাকে ইশারায় চুপ করতে বলল, আর নিজে মুচকি হেসে বলল, তোমার সব প্রশ্নের উত্তর একটাই, ভালোবাসি তোমাকে। দিন বা মাস ধরে নয়, তোমাকে ভালোবাসি সেটা অনেকগুলো বছর ধরে। ইয়াদের কাছে নিজেকে তোমার যোগ্য প্রমাণ করতে কোনো দিকে না তাকিয়ে ক্যারিয়ারে ফোকাস করেছি পুরো দমে। নিজেকে প্রমাণ করার পরই নিজেকে প্রাপ্যটা বুঝে নিতে এসেছি। ইয়ানা
গোল গোল চোখে তাকিয়ে আছে। ইয়ানার প্রায় মনে হতো রেহান তাকে ভালোবাসে, কিন্তু পরক্ষণেই আবার মনে হতো সে মজা করেছে। রেহানের আচরণে বোঝা যেত না সে কোনো বিষয়ে সিরিয়াস আর কোন বিষয়ে উদাসীন। ইয়ানের কি বলা উচিত বা করা উচিত ইয়ানা বুঝতে পারছে না। রেহান বুঝতে পারল ইয়ানার মনের অবস্থা, আর তাই বলল, আজ বিয়ের ডেট ফিক্সড করতে এসেছিল বাবা মা। ইয়ানা চমকে তাকালো রেহানের দিকে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। রেহান মুচকি হেসে বলল, ভয় নেই, আমি তোমাকে সময় দিয়ে যাচ্ছি, তবে উত্তরটা যেন হ্যাঁ হয় সেটা খেয়াল রেখো। রেহান চলে যেতে গিয়ে আবার থেমে গেল, আর ইয়ানার কানের কাছে ফিসফিস করে বলল, আজ তোমাকে ঠিক তেমনটাই দেখাচ্ছি, যেমনটা সব সময় আমি নিজের মনে সাজাতাম তোমাকে। রেহানের ফিসফিস গলার আওয়াজ ইয়ানার কানে লাগতেই সারা শরীর কেঁপে উঠল অজানা কারণে। রেহান নিচে চলে গেল, আর ইয়ানা ছাদের ফ্লোরে বসে পড়ল। কি করবে সে এখন? একটা মানুষ তাকে এত বছর আগলে রেখেছিল, এতগুলো বছর ধরে ভালোবেসে গেছে নিঃস্বার্থভাবে, তাকে কিভাবে ফিরিয়ে দেবে ইয়ানা? আর অন্যদিকে তার মনে অন্য কারো বসবাস। ইয়ানার হঠাৎ আতিকের কথা মনে পড়ে গেল। হিসাব মিলিয়ে দেখল আজ থেকে অনেকগুলো বছর আগে যেখানে আতিক দাঁড়িয়েছিল, আজ সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে রেহান। পার্থক্য খুব একটা খুঁজে পেল না। কলিকে না পেয়ে আতিকের জীবনটা আজও ছন্নছাড়াভাবে চলছে। এখনও প্রতিটা মুহূর্তে চোখের পানি ফেলে মানুষটা। ইয়ানা আর নিচে নামেনি, ছাদেই বসেছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে, তবু ইয়ানার কোনো হেলদোল নেই। খোলা পাশটায় পা ঝুলিয়ে বসে আছে চুপচাপ, আর দৃষ্টি আকাশের দিকে। ইয়ানা কি করবে বুঝতে পারছে না। চিন্তায় এতটাই মগ্ন, ইয়াদ কখন তার পাশে এসে বসেছে টেরই পানি। নে কফিটা ধর। কারো গলার আওয়াজে চমকে উঠে পাশে তাকালো ইয়ানা। ইয়াদের হাতে 2 কাপ কফি, আর তার মধ্যে 1 কাপ ইয়ানার দিকে এগিয়ে দিয়েছে। ইয়ানা কফির কাপটা নিয়ে বলল, তুমি কখন এলে ভাইয়া? ইয়াদ কফির কাপে চুমুক দিয়ে বলল, তুই যখন গভীর চিন্তায় মগ্ন ছিলি তখন। ইয়ানা কিছু বলল না, চুপচাপ কফি খেতে লাগলো। আর ইয়াদ একটু নড়েচড়ে বসে বলল, রেহানকে দেখে তুই অবাক হবি আগেই জানতাম, তাই আমি তোকে আগে জানাতে চেয়েছিলাম, কিন্তু রেহান বলল তোকে সারপ্রাইজ দেবে, তাই আর বলতে দেয়নি। ইয়ানা, আমি জানি তোর কারোর সাথে কোনো রকম সম্পর্ক নেই, তাই চেয়েছিলাম আজই ডেট ফিক্সড করতে, কিন্তু রেহানের কি হলো জানি না। নিচে গিয়ে বলল কিছুদিন পরে করার জন্য। ইয়ানা, রেহান অনেক ভালো ছেলে, আমি নিজের পর একমাত্র ওর কাছেই তোকে নিরাপদ মনে করতাম, তাই ওর সাথে থাকলে নিশ্চিন্তে থাকতাম। রেহান তোকে অনেক আগে থেকে ভালোবাসি, আর সেটা প্রথমে তোকে না বলে আমাকে বলেছিল। আমি ওকে বলেছিলাম আমার বোনের যোগ্য হিসাবে নিজেকে তৈরি করতে পারবে, আমি নিজে তোকে ওর হাতে তুলে দিব। ও নিজের যোগ্যতা প্রমাণ করে তবে এসেছে, তাই এবার আমার কথা রাখার পালা। ও তোকে সত্যি অনেক ভালোবাসে, আর আঙ্কেল আন্টি তোকে কতটা ভালোবাসে সেটা আমার থেকে তুই বেশি ভালো জানিস। জীবনে বাবা মায়ের ভালোবাসা না পাওয়ার আফসোস পূরণ করে দেবে ওই মানুষ দুটো, আর সব দিক বিবেচনা করেই আমি রাজি হয়েছি। তবুও তোর যদি রেহানকে পছন্দ না হয় তাহলে আমাকে জানাস, জীবনটা তোর, তাই আমি কখনোই তোর উপর কিছু চাপিয়ে দেব না জোর করে। প্রয়োজনে রেহানের কাছে মাফ চেয়ে নেব তোর খুশির জন্য। এবার সিদ্ধান্ত তোর। ইয়াদ উঠে চলে গেল, আর ইয়ানা সেখানেই বসে রইল। ভাইয়ের বলা প্রত্যেকটা কথা ভাবতে লাগলো। বৃষ্টি যেন আজ থামার নামই নিচ্ছে না। চারদিকে মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ। বিরতি দিয়ে দিয়ে বৃষ্টি ঝরে পড়ছে। জানলা ঘেঁষে দাঁড়িয়ে আছে ইমা। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইয়াদাদ সাইটে গেছে কনস্ট্রাকশনের কাজ কত দূর এগিয়েছে সেটা নিজে দেখার জন্য। ইমা টেনশনে আছে, যদি কোনো মতে বৃষ্টিতে ভেজে তাহলে ইয়াদের কি অবস্থা হবে। বিকেলেই ফোনে জানিয়েছিল ফোনের চার্জ শেষ হয়ে গেছে। ফোন অফ পেল যাতে ইমা চিন্তা না করে। তাতে কি আর চিন্তা থেমে থাকে? ইমা ভেবে পাচ্ছে না এই বৃষ্টির দিনেই কেন যেতে হবে সেখানে। আসবো ভাবি? ইমা দরজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আপু আসো। ইয়ানা রুমে ঢুকে বলল, ভাবি তুমি খেয়ে নাও, ভাই আসলে পরে খেয়ে নেবে। ইয়ানা জানে ইমা ইয়াদকে রেখে খাবে না, তবু প্রতিদিন খাওয়ার সময় জিজ্ঞেস করতে আসে, না আপু তোমরা খেয়ে নাও, আমি ওনার সাথে খেয়ে নেব। ইয়ানা আর কিছু না বলে মুচকি হেসে বের হয়ে গেল। ইয়ানার আর কোনো চিন্তা নেই নিজের ভাইয়াকে নিয়ে। তার খেয়াল রাখার মানুষ ইয়ানা নিজেই খুঁজে দিয়েছে। ইয়ানা ডিনার করে রুমে গিয়ে দেখে তার ফোনটা বেজে চলেছে বিরতিহীনভাবে। হাতে নিয়ে দেখল রেহানের নাম্বার। কোনো রিয়াকশন ছাড়াই রিসিভ করে কানে ধরল। ডিনার করেছ? ইয়ানা ছোট করে উত্তর দিল, গুড, এবার চুপচাপ ঘুমিয়ে যাও, একদম ফোন ঘাটবে না এখন, বুঝতে পেরেছ? ইয়ানা এবারও আগের মতো উত্তর দিল, গুড গার্ল, এবার
ফটাফট ঘুমাও, গুড নাইট। গুড নাইট। ইয়ানা ফোন কেটে ফোনের দিকে তাকিয়ে রইল। সেদিনের পর বেশ কিছুদিন কেটে গেছে। ইয়ানা এখনও নিজের সিদ্ধান্ত কাউকে জানায়নি। তবে রেহান প্রতিদিন 3 বার ফোন করে ইয়ানার খোঁজ খবর নেয়, আর ইয়ানা শুধু হুম আর নাতে উত্তর দেয়। ইয়ানা ফোন রিসিভ না করলে দিতেই থাকে, কিন্তু অনেকবার ফোন দেওয়ার পর যখন ইয়ানা রিসিভ করে তখন একবার জিজ্ঞেসও করে না এত লেট কেন হলো রিসিভ করতে। আগে রেহানের সাথে যতটা ফ্রি ছিল এখন তার থেকে কয়েকগুণ বেশি আনইজি ফিল করে কথা বলতে। সেদিনের পর রেহান ইয়ানাকে বিয়ে নিয়ে কিছুই বলেনি, আর না কাউকে বলতে দিয়েছে। তবে ইয়ানা এখন আরমানি থেকে হয়তো রেহানকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করে। ফোনটা পাশে রেখে ধপাস করে শুয়ে পড়ল ইয়ানা। ডান হাতে মাথার ভেজা চুল ঝাড়তে ঝাড়তে বাসার ভেতরে ঢুকল ইয়াদ। ইমা ডাইনিং টেবিলে বসেছিল, গালে হাত দিয়ে। ইয়াদকে দেখে উঠে দ্রুত এগিয়ে এলো ইয়াদের দিকে। ব্যস্ত গলায় বলল, এ কি, আপনি ভিজলেন কিভাবে? ইয়াদ দুষ্টুমি করে বলল, বাইরে লেবুর জুস পড়ছে আকাশ থেকে, সেগুলো দিয়ে ভিজে গেছি। ইমা এগিয়ে গিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে ইয়াদের মাথার চুল মুছিয়ে দিতে দিতে বলল, কি দরকার ছিল এই বৃষ্টির মধ্যে সেখানে যাওয়ার? অন্যদিন গেলে কি হতো? ইয়াদের মুখে কথা নেই। সে ব্যস্ত কপাল কুঁচকে তার মাথার চুল মুছিয়ে দিতে দিতে শাসন করতে থাকা মেয়েটাকে দেখতে। কতটা চিন্তিত তাকে নিয়ে, এইটুকুতেই এতটা অস্থির হয়ে গেছে। ইমা বিরক্তি নিয়ে ইয়াদের দিকে তাকিয়ে বলল, কি হলো? আমি কিছু জিজ্ঞেস করেছি আপনাকে? এমনভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে নতুন কোনো প্রজেক্টের প্রেজেন্টেশন শো করা হচ্ছে আমার মুখে। ইমা তখনও ইয়াদের চুল মুছতে ব্যস্ত, আর ইয়াদ আমতা আমতা করে বলল, কি জিজ্ঞেস করেছ? ইমা আবারও বলল, আজ না গিয়ে অন্যদিন গেলেও তো হতো। ইয়াদ ইমার দিকে দৃষ্টি রেখে বলল, কিছু প্রবলেম হয়েছিল তাই যাওয়াটা প্রয়োজন ছিল। ইমা সরে গিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। ইমার সরে যাওয়া ইয়াদের ভালো লাগলো না। ইয়াদের ইচ্ছে করছিল ইমার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেওয়ার, কিন্তু কোথাও একটা জড়তা কাজ করছে। অনেক সময় চলে গেছে দূরত্ব বজায় রাখতে রাখতে, এখন সহজেই সেটা পরিবর্তন করতে পারছে না। ইমা কিচেনের দিকে চলে গেলে আর ইয়াদ দীর্ঘশ্বাস ছেড়ে রুমের দিকে পা বাড়ালো। সিঁড়ির কাছে পা রাখতে ইমা কিচেন থেকে উকি দিয়ে চেঁচিয়ে বলল, একদম শাওয়ার নেবেন না বলে দিলাম, শুধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবেন। ইয়াদ বিরক্ত নিয়ে বলল, ইমা সারাদিন অফিসে কাজ করেছি আর বাইরেও গিয়েছিলাম, এখন শাওয়ার না নিলে ভালো লাগবে না। ইমা কড়া গলায় বলল, সকালে শাওয়ার নিয়েছেন তো, কতবার নিতে হয় শাওয়ার? আর অফিসে ছিলেন তো, কি হয়েছে? এমনভাবে বলছেন যেন অফিসে আপনি কুড়াল দিয়ে কাঠ কেটে এসেছেন। এসি রুমে বসে কাজ করে আবার শাওয়ার নিতে হয়? চুপচাপ গিয়ে হাত মুখ ধুয়ে আসুন। এমনি বৃষ্টিতে মাথা ভিজিয়ে এসেছেন, এখন আবার শাওয়ার নিয়ে জ্বর বাঁধানোর ধান্দা। ইয়াদের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। কেন সে অসুস্থ হয়েছিল? এই মেয়ে এখন তাকে দিনে একবারের বেশি শাওয়ার নিতে দেয় না। বৃষ্টি থাকতে পারে তো রুমে বসিয়ে রাখে ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়িয়ে। ইমাটা দিন দিন ওভার সেন্সিটিভ হয়ে যাচ্ছে ইয়াদের বিষয়ে। ইয়া জানে এখন যদি ইমার বারণ করা সত্ত্বেও সে শাওয়ার নেয় তাহলে সারা রাত ইমার বকবক শুনতে হবে। তাই রুমে গিয়ে শুধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। নিচে এসে দেখলো ইমা এখনও কিচেনে আছে। ইয়াদ ধীর পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে। ইমা ইলিশ মাছ ভাজছে, কোমরে শাড়ির আঁচল গুজে দিয়ে। একপাশের মেদবিহীন পেটটা দৃশ্যমান, চুলগুলো হাত খোপা করা, তার জন্য ঘাড়ের দিকটাও দৃশ্যমান। ইয়াদের এখন খুব ইচ্ছে করছে ইমার খোলা পেটে হাত রেখে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিতে, কিন্তু ইয়াদের পা আটকে আছে, সে এগোতে পারছে না। ইমার হঠাৎ মনে হলো তার পেছনে কেউ আছে, আর তাই ফট করে ঘুরে তাকালো। ইয়াদকে দেখে অবাক হয়ে বলল, আরে আপনি এখানে কি করছেন? আপনি গিয়ে বসুন, আমি এখনই আসছি। সব সাজিয়ে দিয়েছি, এখন শুধু মাছটা হয়ে গেলেই কমপ্লিট। ইয়াদ থতমতো খেয়েও নিজেকে সামলে নিল। তুমি এখন মাছ ভাজছো কেন? ইলিশ মাছ গরম গরম ভাজা ভালো লাগে, তাই এখনই ভেজে দিচ্ছি। আগে করে রাখলে খেয়ে তৃপ্তি পেতেন না। ও তো আর কতক্ষণ ওয়েট করতে হবে? পেটে ফুটবল ম্যাচ হচ্ছে ক্ষুধায়। ইমা পেছন ঘুরে কোমরে হাত দিয়ে নাক ফুলিয়ে বলল, লেট করে বাসায় আসার সময় ক্ষুধা কোথায় থাকে? বাড়ি আসলে তখন 1 মিনিট সহ্য হয় না। ইয়াদ ঢোক গিলে বলল, ঠিক আছে তুমি আসো, আমি গিয়ে বসছি। ইয়াদ মানে মানে কেটে পড়ল ইমার সামনে থেকে। আরও কিছু শোনানোর আগে চেয়ার টেনে বসে পড়ল ইয়াদ। সামনে খাবার সাজানো, ভোনা খিচুড়ি, গরুর মাংস কষা, মুরগির মাংস ঝোল, সালাদ, আর দেখতে দেখতে ইমা ইলিশ মাছ ভাজা নিয়ে এসে টেবিলে রাখল। প্লেটে খাবার দিয়ে বলল, যেটা ভালো লাগে খান।
ইয়াদ কোনটা দিয়ে খাবে বুঝতে পারছে না। বৃষ্টির দিনে খিচুড়ি মানে আলাদা স্বাদ। ইয়াদ খেতে গিয়ে থেমে গেল। কি হলো, না খেয়ে বসে রইলেন কেন? ইয়াদ পাশে বসে থাকা ইমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, তুমি খেয়েছো কিছু? ইমার মুচকি হেসে বলল, খেয়ে নেব আপনার পরে, আপনি আগে খান তো। ইয়াদ এখনও সহজভাবে কথাটা জিজ্ঞেস করতে পারে না, তবে আজ ইয়াদের অন্য কিছু ইচ্ছে করছে, কিন্তু কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। আমতা আমতা করে বলল, পরে না, আজ তুমিও আমার সাথেই খেয়ে নাও। ইমা বেশ অবাক হলো ইয়াদের কথা শুনে, সাথে খুশিও। নিজের অনুভূতি আড়াল করে বলল, আপনি খেয়ে নিন চুপচাপ। ইয়াদ কথা না বাড়িয়ে এক চামচ খাবার ইমার সামনে ধরল। এবার বিস্ময় চোখ বেরিয়ে আসার উপক্রম ইমার। ইয়াদ তাকে নিজ হাতে তুলে খাইয়ে দিতে চাইছে। ইমা নিজের হাতে নিজেই একটা চিমটি কাটল। না, স্বপ্ন না, সে ঠিকই দেখছি। কি হলো, হা না করে ড্যাব ড্যাব করে তাকাচ্ছ কেন এভাবে? না মানে, আমি কি স্বপ্ন দেখছি নাকি সেটা চিন্তা করছি আর কি। বাজে না বকে হা করো চুপচাপ। ইমা কথা না বাড়িয়ে খাবারটা মুখে নিল। ইয়াদ নিজেও খেতে লাগলো আর ইমাকেও খাওয়াতে লাগলো। তবে ইমা পুরোটা সময় ড্যাব ড্যাব করে তাকিয়েছিল ইয়াদের দিকে। এতে ইয়াদের অস্বস্তি হলেও ইমাকে বুঝতে দেয়নি। আচ্ছা, আপনি এর আগে কখনো কাউকে খাইয়ে দিয়েছেন? ইয়াদ একটু চমকালো ইমার প্রশ্নে। তবে সেটা ইমা বুঝতে পারার আগে উত্তর দিল, হ্যাঁ। ইয়াদের মুখে হ্যাঁ শুনে ইমার খাবার গলায় আটকে হেঁচকে উঠে গেল। ইয়াদ ব্যস্ত হয়ে ইমাকে পানি খাইয়ে দিয়ে মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। ধমক দিয়ে বলল, সাবধান, খেতে পারো না একটু? এখন ঠিক লাগছে? ইমার মুখ মলিন হয়ে আছে ইয়াদের হ্যাঁ শুনে। ইয়াদের কথার উত্তর দিচ্ছে না। ইয়াদ তা খেয়াল করে মনে মনে হাসল। ইয়াদ ইমাকে পানি খাওয়াতে খাওয়াতে বলল, ইয়ানা অনেক সময় আমার উপর রাগ করে না খেয়ে বসে থাকতো, তখন ওর রাগ ভাঙিয়ে নিজের হাতে খাইয়ে দিতাম। ইমা বড় বড় চোখ করে তাকালো ইয়াদের দিকে। তা দেখে ইয়াদ মুচকি হেসে উঠে চলে গেল। ইমাও মুচকি হাসলো ইয়াদের দিকে তাকিয়ে। নিজের মাথায় একটা চাটি মেরে টেবিল গোছাতে লাগলো। সে কি কি ভেবেছিল। ইমার বিশ্বাসই হচ্ছে না আজ ইয়াদ তাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। ইমা সব গুছিয়ে রুমে চলে গেল খুশি মনে। ইয়াদ বেডে বসে ল্যাপটপে কিছু একটা করেছে মনোযোগ দিয়ে। সারাদিন অফিসে কি করেন? বাসায় এসেও কাজ করতে হয়? অফিসে বসে হট হট নায়িকাদের আইটেম সং দেখি, তাই বাসায় এসে কাজ করতে হয়। ইয়াদের কথা শুনে ইমার রাগে ফুসফুস করতে লাগলো। দুম করে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলো। ইমার রাগে চুল আঁচড়ানোর বদলে টেনে টেনে ছিঁড়ছে। চুলের উপর রাগ না ঝেড়ে যার উপর রাগ উঠেছে তার উপর ঝাড়লেই ভালো। শুধু শুধু নিরীহ চুলের উপর কেন অত্যাচার করছো? ইমার রাগে ফুসফুস করতে করতে বলল, আমার চুলের সাথে আমার যা ইচ্ছা তাই করব, তাতে আপনার কি? হ্যাঁ। ইয়াদ হাসি মুখে বলল, আমার অনেক কিছু, সেটা তুমি বুঝতে পারলে চুলগুলোর উপর অত্যাচার না করে যত্ন রাখতে। ইমা ভ্রুকুচকে তাকালো ইয়াদের দিকে। ইয়াদ ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে রেখে তার দিকেই তাকিয়ে আছে। ইমা রেগে বলল, আমার দিকে তাকিয়ে আছেন কেন? অফিসে গিয়ে হট হট মেয়েদের দিকে তাকিয়ে থাকুন। ইয়াদ মুচকি হেসে উঠে ইমার পেছনে গিয়ে দাঁড়ালো। ইমার হাত থেকে হেয়ার ব্রাশটা নিয়ে চুল আঁচড়ে দিতে লাগলো। ইমার মুখটা হা হয়ে গেল ইয়াদের কাছে। ইয়াদ দুষ্টুমি করে বলল, খাবার খাওয়াতে আসেনি এমন হা করে বসে আছো? চুপচাপ সামনের দিকে তাকিয়ে বসো। ইমা কয়েকবার চোখ পিটপিট করে বলল, এই দেখুন না, আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি, কী সব ভুলভাল দেখছি সেই কখন থেকে। ইয়াদ কিছুই বলল না, চুপচাপ নিজের কাজ করতে লাগলো। ইয়াদ বেশ এনজয় করছে ইমার এমন রিয়েকশন দেখে। আগে জানলে এমনটা আরও অনেক আগেই করতো ইয়াদ। ইমার হা করে তাকিয়ে আয়নায় ইয়াদের প্রতিচ্ছবি দেখছে। ইয়াদ সুন্দর করে বেনি করে দিল। ইয়াদ বেনিটা ইমার হাতে দিলে ইমার হা আরও কয়েক গুণ বড় হয়ে গেল। অবাকের চরম পর্যায়ে গিয়ে বলল, আপনি এত সুন্দর করে বেনি কিভাবে করতে জানেন? ইয়াদ আবার পেছনে গিয়ে বেডে বসে বলল, ইয়ানা স্কুলে পড়ার সময় আমি বেনি করে দিতাম ওর চুলে। আস্তে আস্তে বড় হতে থাকে আর নিজের খেয়াল নিজেই রাখতে শিখে যায়। এখন এই বেনি নিয়ে গবেষণা না করে ঘুমাতে এসো, অনেক রাত হয়ে গেছে। ইয়াদ আর ইমা এখন এক বেডেই ঘুমায়, মাঝে কোলবালিশ দিয়ে। এতটুকুই উন্নতি হয়েছে তাদের সম্পর্কের। ইমার হঠাৎ অন্য কথা মাথায় এলো আর আমতা আমতা করে বলল, আপনাকে একটা কথা বলতে চাইছি কিছুদিন ধরে। ইয়াদ ল্যাপটপ কোলে নিয়ে বসে বলল, কি কথা বলো? ইমা শাড়ির আঁচল আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, আমি একবার গ্রামে যেতে চাই, মায়ের কবরটা একবার দূর থেকে দেখতে চাই। ইয়াদের হাত থেমে গেল ইমার কথা শুনে। মা শব্দটা শুনেই মনে পড়ে গেল রুবিনার কথা। দুদিন আগেই দিশারের ফাঁসি কার্যকর করা হয়েছে। ইয়াদ ঈশানকে যেতে বলেছিল, কিন্তু ঈশান স্পষ্ট বলেছে সে ওই লোকের কেউ হয় না।
মনিকাও দিশারে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর দিয়ার দিশারকে নিয়ে কোনো হেলদোল নেই। সে তার নিজের জীবন নিয়ে ব্যস্ত। লাশ কেউ না নেওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করে দিয়েছে কর্তৃপক্ষ। দিশারের খবর জানার পর রুবিনার খবরও জেনেছি। রুবিনার অবস্থা আগের থেকে একটু ভালো। পুরোপুরি সুস্থ হয়ে গেলে তারও ফাঁসি কার্যকর করা হবে খুব তাড়াতাড়ি। ভাবতেই বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইয়াদের। কি হলো? কি এত ভেবে যাচ্ছেন? যেতে দিবেন একটু? আমি কথাকে সাথে নিয়ে চলে যাব। ইয়াদ নির্বিকার গলায় বলল, না। ইমা অসহায় দৃষ্টিতে তাকালো ইয়াদের দিকে আর কাঁদো কাঁদো গলায় বলল, কিন্তু কেন? ইয়াদ কাজ করতে করতে বলল, কথাকে নিয়ে যেতে হবে কেন? আমি নিয়ে যাব তোমাকে আর 2-3 দিন পর। ইমা অবাক হয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, কি? ইয়াদ কানে হাত দিয়ে বলল, ইস, এভাবে কেউ চিৎকার করে? এখনই কানের 12টা বেজে যেত আমার। ইমা ইয়াদের কথা সম্পূর্ণ উপেক্ষা করে বলল, সত্যি যাবেন আপনি? ইয়াদ ল্যাপটপে দৃষ্টি রেখে মুচকি হেসে বলল, তবে শর্ত আছে। ইমার মুখ মলিন হয়ে গেল শর্তের কথা শুনে। থমথমে গলা জিজ্ঞেস করল, কি শর্ত? ইয়াদ ল্যাপটপ রেখে ইমার দিকে তাকিয়ে বলল, সকালে নিয়ে যাব, আবার সন্ধ্যায় চলে আসব। একদম থাকার বায়না করবে না। ইমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার ভাগ্য সবার মতো নয়। কার কাছে থাকবো? থাকার মতো কেউ তো নেই আমার। অন্য সবার মতো রাগ করে বাবার বাড়ি যাওয়ার হুমকিও কখনো দিতে পারবো না আপনাকে। সে ভাগ্যই আমার নেই। কথা বলতে বলতে ইমার গলা ধরে এলো। ইয়াদ মাথা নিচু করে ফেলেছে ইমার কথা শুনে। পরক্ষণে উঠে গিয়ে ইমার সামনে দাঁড়ালো আর ইমার মাথা পেঁচিয়ে জড়িয়ে ধরল। ইয়াদ জড়িয়ে ধরার সাথে সাথে ইমা ফুপিয়ে কাঁদতে লাগলো। ইয়াদ শান্ত গলায় বলল, চুপ, একদম কাঁদবে না। তোমার আমি আছি আর আমার তুমি আছো। আমিও তো শ্বশুরবাড়ির জামাই আদর পাবো না, তাই বলে কি কাঁদছি নাকি? ইয়াদের কথা শুনে ইমা কান্নার মাঝে ফিক করে হেসে দিল। তা দেখে ইয়াদ স্বস্তি পেল। ইমাকে ছেড়ে দুগালে হাত রেখে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখ মুছে দিল আলতো করে। তবে তুমি চাইলে রাগ করে ফার্ম হাউসে চলে যেতে পারো, তারপর আমি গিয়ে তোমার রাগ ভাঙিয়ে নিয়ে আসবো। ইমা ভ্রুকুচকে ইয়াদের দিকে তাকালো। এই হয়তো একমাত্র ব্যক্তি হবে যে নিজের বউকে বলে দিচ্ছে রাগ করে কোথায় যাবে। ইমার তাকানো দেখে ইয়াদ বোকার মতো হাসল। হাসিটা তীরের মতো বিঁধল ইমার মনে। ইয়াদকে হাসলে আরও কয়েক গুণ বেশি সুন্দর লাগে দেখতে। ইমা হঠাৎ বলে উঠল, আপনি একদম হাসবেন না কারো সামনে। ইয়াদ অবাক হয়ে বলে উঠল, কেন? আমার হাসি কি খুব বাজে দেখতে লাগে? ইমা মুখ কুঁচকে বলল, ঠিক বলেছেন, আপনি হাসলে মনে হয়। কি মনে হয়? ইমা আমতা আমতা করে বলল, কিছু না। হাসবেন না কারো সামনে, শুধু আমার সামনে হাসবেন। ইয়াদ কিছু না বলে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ইমার দিকে। ইমা এদিক ওদিক তাকিয়ে দৃষ্টি লুকানোর চেষ্টা করলো। তা দেখে ইয়াদ হা হা করে হাসতে লাগলো। ইমা এবার মুখ ফুলিয়ে তাকিয়ে রইল ইয়াদের দিকে। ইয়াদ হাসি বন্ধ করে বলল, এভাবে তাকিয়ে থাকতে হবে না, গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ইয়াদ ইমাকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল আর ইমা সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে বেডে চলে গেল। ইয়াদ ওয়াশরুম থেকে বের হয়ে ইমার পাশে শুয়ে পড়ল মাঝে কোলবালিশ রেখে। ইমা হতাশ গলায় বলল, আমি তো কথাকে বলেছি যেদিন যাই সেদিন এখানে চলে আসতে। ইয়াদ ঘুরে ইমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, এতে প্রবলেম কোথায়? ইয়ানা একা থাকবে বাসায়, ওর সাথে থাকবে সারাদিন। ইমা খুশি হয়ে বলল, এটা তো ভেবেই দেখিনি। এখন আর ভাবতে হবে না, ঘুমাও চুপচাপ। ইয়াদ হাত বাড়িয়ে সাইড টেবিলের লাইট অফ করে দিল। আর এখন শুধু ডিম লাইট জ্বলছে। ইয়াদ চোখ বন্ধ করে শুয়ে রইল, কিন্তু ইমা বারবার এপাশ ওপাশ করছে। ইয়াদ চোখ বন্ধ করেই বলল, কি হলো? ইঁদুরের মতো নড়াচড়া করছো কেন? ইমা মলিন গলায় বলল, ঘুম আসছে না। ইয়াদ কিছু না বলে উঠে কোলবালিশ সরিয়ে হেলান দিয়ে বেডে বসলো। ইমার কাছে গিয়ে ইমা বড় বড় চোখ করে তাকালো ইয়াদের দিকে। ইয়াদ ইমাকে একটু কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ইমা বড় বড় চোখ করে তাকিয়ে আছে ইয়াদের দিকে। চোখ বড় বড় করার জন্য মাথায় হাত বুলিয়ে দিচ্ছি না, চোখ বন্ধ করে ঘুমাও। ইমা ইয়াদের ধমক শুনে সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। ইয়াদ তা দেখে মুচকি হেসে হাত বুলিয়ে দিতে লাগলো। অনেকটা সময় পর ইয়াদ খেয়াল করলো ইমা ঘুমিয়ে পড়েছে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইমার ঘুমন্ত মুখের দিকে। হঠাৎ ইয়াদের মনে অদ্ভুত ইচ্ছে জাগলো, আর সে নিজেকে আটকাতে পারল না ইচ্ছেটা পূরণ করা থেকে। ইমার কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। একসময় সেও ঘুমের রাজ্যে পাড়ি দিল। ফজরের আজান কানে আসতে ইমার ঘুম ভেঙে গেল। নড়াচড়া করতে গিয়ে ব্যর্থ হলে ধীরে ধীরে চোখ খুলে তাকালো। চোখ খুলে ইমা অবাক হয়ে গেল। ইয়াদের বুকে শুয়ে আছে সে, আর ইয়াদ তাকে দু হাতে আঁকড়ে জড়িয়ে ধরে আছে। হঠাৎ লজ্জা ঘিরে ধরল ইমাকে। ইয়াদের সাথে লেপ্টে শুয়ে আছে ভাবতেই গা শিউরে উঠে গাল দুটো রক্ত লাল রং ধারণ করলো।
নিজেকে না ছাড়িয়ে ইয়াদের বুকে আবার মুখ লুকালো সে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে ইমার মনে। এই প্রথম ইয়াদের এত কাছে এসেছে ইমা। আজানের ধ্বনি তীব্র হলে মনে হলো তার উঠে যাওয়া উচিত, কিন্তু অনেক চেষ্টা করেও ইয়াদের থেকে নিজেকে ছাড়াতে পারল না। তাই ধীরে ধীরে ডাকতে লাগলো ইয়াদকে। এই যে শুনছেন, আজান হয়েছে, উঠুন। ইমার ডাকে ইয়াদ তো উঠলই না, উল্টো আরও শক্ত করে জড়িয়ে নিল ইমাকে। ইমা এবার পড়ল মহাবিপদে। উপায় না পেয়ে ইয়াদের বুকে টুস করে চিমটে কেটে দিল। ইয়াদ আহ বলে ছোট করে চিৎকার করে চোখ খুলে ফেলল। ইমা ইয়াদের বুক থেকে মাথা উঁচু করে ইয়াদের মুখের দিকে তাকিয়ে আছে। ইমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, এটা কি হলো? ইমা লজ্জামাখা হাসি নিয়ে বলল, আজান হয়েছে, সেই কখন। নামাজ পড়ব না আমি? তো পড়ো গিয়ে, আমাকে কেন চিমটে কাটছো? আমি কি তোমাকে ধরে রেখেছি? নিজের দিকে ভালো করে তাকান, তাহলে বুঝতে পারবেন কেন চিমটে কেটেছি। ইয়াদ ভালো করে খেয়াল করতেই এমাকে ছেড়ে দিল। একবার মাথা চুলকে উল্টে ফিরে শুয়ে পড়ল। আবার ঘুমানোর জন্য শুয়ে রইলেন কেন? উঠে মসজিদে যান তাড়াতাড়ি। আপনি আগে অজু করে এসে মসজিদে যান, আমি পরে করছি। ইয়াদ তাও না উঠলে ইমা তার হাত ধরে টানতে লাগলো। ইমার যে শক্তি, সে কি আর এই হাতিকে টেনে তুলতে পারবে? ইয়াদ তা দেখে দুষ্টু হেসে উঠে বসল। এই শক্তি দিয়ে আমাকে তুলতে আসছে, জল ফরিং একটা। ইয়াদের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকালো ইমা। ইয়াদ মুচকি হেসে উঠে ওয়াশরুমে চলে গেল। ইয়াদ মসজিদের জন্য বের হয়ে গেল। ইমা রুমে নামাজ পড়ে নিল। ইয়াদ এখন 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে আদায় করে, আর ঈশানও। ফজরে 2 ভাই একসাথে মসজিদে যায়, আর মসজিদ থেকে এসে এক্সারসাইজ করে ইয়াদ আর ঈশান একসাথেই। ইমা ব্রেকফাস্ট রেডি করে, সাথে ইয়ানা হেল্প করে। ইয়ানা ভার্সিটি যায় না অনেক দিন হলো। ভেবেছে শুধু এক্সাম দিবে সময় মতো। সামনে এক্সাম, তাই আজ ভার্সিটি যাবে ঠিক করেছে। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিল। ঈশান ভার্সিটি চলে গেল, আর ইয়াদ অফিসে যাওয়ার সময় ইমাকে সাথে নিয়ে গেল ভার্সিটিতে পৌঁছে দিবে বলে। ইয়ানার ক্লাস পড়ে, তাই সে একটু পরে যাবে। ইয়াদ ড্রাইভ করছে, আর ইমা পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। কারো মুখে কথা নেই, চুপচাপ বসে আছে দুজনেই। আজই প্রথম ইয়াদ ইমাকে ভার্সিটি পৌঁছে দিতে যাচ্ছে। ইয়াদ একটু পর পর ইমার দিকে তাকাচ্ছে, তবে ইমা একবারও ইয়াদের দিকে তাকাচ্ছে না। সকালের কথা মনে পড়লে লজ্জায় কুঁকড়ে যাচ্ছে সে। নীরবতা ভেঙে ইয়াদ বলল, আজ কতদিন পর ভার্সিটি যাচ্ছ? ইমা বাইরের দিকে তাকিয়ে বলল, হিসাব করিনি। আর ভার্সিটি না গেলেই বা কী হয়? কি হয় মানে? ক্লাস না করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে? পড়াশোনা করে কি করব? বিয়ে হয়ে গেছে, এখন মন দিয়ে ঘর সংসার করব। আপনার জন্য এই পড়াশোনা করতে হচ্ছে। ইয়াদ অবাক হয়ে বলল, তোমার নিজের কোনো স্বপ্ন নেই? ইমা ইয়াদের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ছিল। ছোটবেলায় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু ভাগ্যের দোষে সায়েন্সে পড়তে পারলাম না। এখন এসব পড়াশোনার কোনো ইচ্ছে নেই। চাকরি করব না তো পড়াশোনা করে কি করব? তুমি চাইলে জব করতে পারো, তবে আমাদের অফিসের কেবলমাত্র একটা পোস্ট। কোন পোস্ট? আবরার হামিদ ইয়াদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে পারেন। সব সময় আমার চোখের সামনে ঘোরাঘুরি করবে। এমা মুখ ভেঙচি কেটে বলল, লাগবে না আপনার জব আমার। আমি বাসায় ঠিক আছি। অনার্স শেষ করে আর পড়বই না আমি। সে দেখা যাবে। এখন নামো, তোমার ভার্সিটি চলে এসেছে। ক্লাস শেষ হলে অপেক্ষা করো, আমি এসে নিয়ে যাব। ইমা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ইমা নেমে যেতে ইয়াদ চলে গেল। ইমা ক্লাসের দিকে পা বাড়ালো। এদিকে ইয়ানা রেডি হয়ে এসে ফোনের দিকে তাকিয়ে গাড়িতে বসে পড়ল। ড্রাইভারকে যেতে বলল, গাড়ি চালাচ্ছে না দেখে বিরক্তি নিয়ে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। রেহান ভাইয়া, তুমি এখানে? রেহান মুচকি হেসে বলল, আজকের জন্য তোমার ড্রাইভার আমি। ডাক্তারি ছেড়ে আপনি আবার ড্রাইভার হলেন কবে থেকে? তোমার যখন যেটা প্রয়োজন হবে আমি সেটাই হয়ে যাব। এখন তুমি বলো, তোমার এই আপনি আর তুমির জগা খিচুড়ি কবে বন্ধ হবে? এত বছরে যেহেতু বন্ধ হয়নি, আর ভবিষ্যতে বন্ধ হবে বলে মনে হয় না। তোমাকে নিয়ে আর পারা যায় না। এখন তাড়াতাড়ি সামনে এসে বসো। কেন? আজ না আপনি আমার ড্রাইভার, তাহলে আমি সামনে যাব কেন? ঠিক আছে, না আসতে চাইলে এসো না। তাহলে এক কাজ করো, ড্রাইভারের ড্রেসটা নিয়ে এসো, সেটা পরে নিই। না হলে এত হ্যান্ডসাম মানুষকে কেউ ড্রাইভার মনে করবে না। থাক, ড্রাইভারের ড্রেস আনতে হবে না, আমিই বরং সামনে এসে বসছি। ইয়ানা কথা না বাড়িয়ে সামনের সিটে এসে বসলো, আর রেহান মুচকি হেসে গাড়ি চালাতে শুরু করলো। আজ ভার্সিটি যেতে হবে না? অনেক দিন একসাথে ঘোরাঘুরি করা হয় না, আজ সারাদিন ঘুরবো। কিন্তু আমি তো অনেক দিন হলো ভার্সিটি যাই না। রেহান সামনের দিকে তাকিয়ে বলল, আমার বউর এত পড়াশোনা না জানলেও চলবে। বউ শব্দটা শুনে চমকে ইয়ানা পাশে তাকালো। রেহানের ঠোঁটের কোণে তখনও হাসি ঝুলে আছে, আর ইয়ানার মনে দোটানা।
নির্জন রাস্তায় পাশাপাশি হাঁটছে ইয়ানা আর রেহান। ইয়ানার দৃষ্টি সামনে থাকলেও রেহানের দৃষ্টি ইয়ানার দিকে। রাস্তাটা একটু বেশি নির্জন, দুপাশে লম্বা লম্বা গাছ, মাঝে পিচ ঢালা কালো কুচকুচে রাস্তা। বেশ কিছু সময় পরপর একটা দুটো গাড়ি সাঁ করে চলে যাচ্ছে পাশ কাটিয়ে। রেহানের গাড়ি রেখে অনেকটা পথ হেঁটে চলে এসেছে তারা। ইয়ানা, কাউকে ভালোবাসো তুমি? হঠাৎ রেহানের এমন কথা শুনে ইয়ানা থমকে দাঁড়ালো। তবে কি রেহান বুঝে গেল ইয়ানা অন্য কাউকে ভালোবাসে? কিন্তু ইয়ানা তো সেটা কাউকে জানাতে চায় না। রেহান ইয়ানাকে থমকে যেতে দেখে বাঁকা হাসল। কি চাও সেটা বুঝতে শেখো ইয়ানা। মরিচিকার পেছনে ছুটে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করো না। জানো তো, আমাদের জীবন বড্ড বেশি ছোট, আবার অনেক বড়। জীবনটা তোমার কাছে ছোট মনে হবে নাকি বড়, সেটা তোমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর নির্ভর করবে। জীবনটা যদি সুখের হয় তাহলে মনে হবে খুব তাড়াতাড়ি চলে গেল সময়গুলো। আর যদি কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে দুঃখগুলো দুহাতে আপন করে নাও তাহলে মনে হবে জীবনের সময়টা থেমে আছে, সামনে আগাতেই চাইছে না। জীবনটা তোমার, তাই সিদ্ধান্তটাও তোমাকেই নিতে হবে। ইয়ানা আবার চলতে শুরু করে বলল, আপনার কেন মনে হলো আমি কাউকে ভালোবাসি? রেহান সামনে তাকিয়ে কষ্ট চেপে হাসি মুখে বলল, ইয়ানা, একটা দুটো দিন নয়, অনেকগুলো বছর ধরে তোমাকে ভালোবাসি। ভালোবাসার মানুষ না বলা কথাগুলো যদি তার চোখের ভাষা বুঝতে না পারি তাহলে কেমন ভালোবাসলাম বলো? ইয়ানা চুপ করে গেল রেহানের কথা শুনে। রেহানের বলা সাধারণ কথাগুলো ইয়ানার মনে নাড়া দিয়ে উঠল। ইয়ানা, তোমাকে আমি অনেক ভালোবাসি, আর ভালোবাসলেই পেতে হবে এমন কোনো আইন নেই। ভালোবাসাটা মনের ব্যাপার, আর ভালোবাসার মানুষটাকে পাওয়া ভাগ্যের ব্যাপার। সবসময় মন আর ভাগ্য সাথ দেয় না। তোমার সিদ্ধান্ত যাই হোক আমি বিনা বাক্যে মেনে নেব, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নিও। এই সিদ্ধান্তটার উপর তোমার পরবর্তী পুরো জীবনটার সুখ দুঃখ নির্ভর করছে। তবে তোমার সিদ্ধান্তটা যদি আমার পক্ষে হয় আমি কোনো দিন তোমার কাছে জানতে চাইব না তুমি কাকে ভালোবেসেছিলে, তবে বলতে চাইলে বাধা দেব না। আর যদি আমার বিপক্ষে হয় বিনা বাক্যে তোমার থেকে অনেক দূরে চলে যাব। ইয়ানা উত্তরে কিছুই বলল না। রেহানও চুপ করে হাঁটতে লাগলো। রেহানের খুব ইচ্ছে করছে ইয়ানার হাতটা ধরে হাঁটতে, কিন্তু সে অধিকার সে এখনও পায়নি, আর কোনোদিন পাবে কি না সেটাও জানে না সে। আরও বেশ কিছু সময় হাঁটার পর উল্টো ফিরে গাড়ির দিকে হাঁটতে লাগলো। গাড়ির কাছে আসলে বাসার উদ্দেশ্যে রওনা হলো দুজনেই। রাস্তা রেহান ইয়ানাকে আইসক্রিম, ফুচকা, চকলেট আরও অনেক কিছু খাওয়ালো। তারপর বাসায় নামিয়ে নিজের গন্তব্যে চলে গেল। রাতে ইয়াদ বাসায় ফিরলে ইয়ানা নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল ইয়াদকে। অনেক ভেবে দেখেছে ইয়ানা, আর নিজের বাকি জীবনটা কেমন হবে সেটাও ঠিক করে নিয়েছে। সত্যি তো, ভালোবাসলেই তাকে পেতে হবে এমন কোনো আইন তো নেই। আরমানের সামনে দাঁড়িয়ে আছে ইয়ানা। আরমান ভ্রুকুচকে তাকিয়ে আছে ইয়ানার দিকে, আর ইয়ানার দৃষ্টি ফ্লোরে সীমাবদ্ধ। এতদিন ভার্সিটি আসুনি কেন? ইয়ানা মলিন গলায় বলল, শুধু এক্সাম দিব আর ক্লাস করব না। আরমান ভ্রুকুচকে বলল, কেন ক্লাস করবে না, কেন? ইয়ানা নিজের ব্যাগ থেকে বিয়ের কার্ড বের করে আরমানের দিকে এগিয়ে দিল। আরমান কিছু সময় ভ্রুকুচকে তাকিয়ে থেকে কার্ডটা হাতে নিয়ে খুলে পড়তে লাগলো। কনের জায়গায় ইয়ানার নাম দেখে অবিশ্বাসের চোখে ইয়ানার দিকে তাকালো। ইয়ানার আচরণে আরমানের মনে হয়েছিল মেয়েটা তাকে পছন্দ করে, কিন্তু হঠাৎ বিয়ের কার্ড হাতে ধরিয়ে দেওয়ায় একটু বেশি অবাক হলো আরমান। তবে সাথে সাথে নিজেকে সামলে কঠিন রূপ ধারণ করলো। বিয়ে কি পৃথিবীতে তোমার প্রথম হচ্ছে? আরও অনেক মেয়ে আছে বিয়ের পর পড়াশোনা করছে, জবও করছে। পড়াশোনা বাদ দিব তা তো বলিনি স্যার। ঠিক সময়ে এক্সাম দিয়ে যাব। আর মাস্টার্সে এসে কেউ রেগুলার ক্লাস করে না খুব একটা। সে যাই হোক স্যার, বিয়েতে চলে আসবেন কিন্তু। আরমানকে কিছু বলার সুযোগ না দিয়ে ইয়ানা বের হয়ে আসলো। মূলত বিয়ের কার্ড দিতে এসেছিল আরমানকে আর ফ্রেন্ডসদের। আরমানকে দিতে গেলে জেরার মুখে পড়তে হয়। আরমান অবাক চোখে তাকিয়ে আছে ইয়ানার যাওয়ার পথে, আর ইয়ানা চোখের পানি মুছতে ব্যস্ত। আরমানকে নিজের বিয়ে কার্ড দিয়ে এলো সে। ভাবতে বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে ইয়ানার। হ্যাঁ, সে রেহানকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। যার মনে তাকে নিয়ে ভালোবাসা তো দূর, কোনো ভালো লাগার ফিলিংসটাও নেই। তার সাথে জীবন জড়ানোর চাইতে যে তাকে বুক ভরা ভালোবাসা আগলে রাখবে তাকে বেছে নেওয়া ঠিক মনে করেছে ইয়ানা। ইয়ানার চিন্তার মাঝে তার ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলো রেহানের নাম্বার। চোখের পানি মুছে গলাটা স্বাভাবিক করে ফোন রিসিভ করে কানে ধরল। রেহানের সাথে আজ শপিংয়ে যাবে। বিয়ের বেশি দিন বাকি নেই আর। গ্রামের মেঠো রাস্তা দিয়ে ইয়াদের গাড়িটা এগিয়ে যাচ্ছে হেলে দুলে। রাস্তার করুণ অবস্থায় ঝাঁকিতে ইয়াদ ইমার অবস্থাও করুণ। বৃষ্টির জন্য রাস্তা আরও বেশি খারাপ হয়ে গেছে। ইয়ানার বিয়ের 15 দিন বাকি।
তাই ইয়াদ ইমাকে গ্রামে নিয়ে এসেছি। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন বাজে বেলা 10টা। আজ অবশ্য বৃষ্টি নেই। সকালবেলাতে সূর্যি মামা নিজের আধিপত্য বিস্তার করে চলেছে। গাড়ির জানলা দিয়ে আশেপাশে তাকিয়ে ইমা বলল, আর কতক্ষণ লাগবে? ইয়াদ ভ্রুকুচকে তাকিয়ে বলল, এখানে থেকেছ তুমি, কত সময় লাগবে তুমি ভালো জানো, আর এখন জিজ্ঞেস করছো আমাকে? ইমা মলিন হেসে বলল, বেশ কয়েক বছর হয়ে গেছে এখান থেকে চলে গেছি। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন। লাস্ট যখন এসেছিলাম তখন কি আর এসব হুঁশ ছিল? ইয়াদ আর কথা না বাড়িয়ে গাড়ি চালনায় মনোযোগ দিল। আরও বেশ কিছুটা সময় পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেল তারা। টিনের বাউন্ডারি দেওয়া বাড়িটায় টিনের গেট। গাড়ি থেকে নেমে ইয়াদ এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো কেউ আছে কিনা। ইমা ইয়াদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে টিনের গেটে শব্দ করে বলল, কেউ আছেন? ভেতর থেকে কেউ বলে উঠল, ক্যাডাই ডাকে, কারে চাই? এক মাঝারি বয়সী মহিলা গেট খুলে বাইরে এলো। দেখে অনেকটা ইমার মনির বয়সী লাগছে। মহিলা বাইরে এসে ইমাকে দেখে চুপ মেরে গেল আর ভালো করে পরখ করতে লাগলো ইমাকে। এদিকে ইয়াদ বিরক্তি নিয়ে তাকিয়ে আছে মহিলার দিকে। মলিন একটা সুতি শাড়ি তার গায়ে। ইমা একটু গলা পরিষ্কার করে বলল, আমরা একটু ভেতরে যেতাম। মহিলা গাল ভরা হাসি দিয়ে বলল, তোমার বাড়িতে তুমি যাওয়ার জন্য আমার অনুমতি কেন নিচ্ছ মা? মহিলার কথা শুনে ইমা আর ইয়াদ দুজনেই অবাক হয়ে গেল। মহিলা তার সাথে যেতে বললে ইয়াদ আর ইমা তাকে অনুসরণ করে সামনে আগাতে লাগলো। ইমা কৌতূহল নিয়ে বলল, আপনি আমাকে চেনেন? মহিলা হেসে বলল, ও মা, মা বাড়ির মেয়েকে চিনব না? এটা কেমন কথা? কিন্তু আপনি তো আমাকে আগে দেখেননি। মহিলা হাসি মুখে বলল, আমি জুলেখা বেগম, এই বাড়িতেই থাকি, আমি আর আমার উনি, তাই এই বাড়ির সব কিছুই আমরা জানি। তহিদুর ভাই বলে গিয়েছেন আপনি কখনো আসলে যাতে আদর আপ্যায়নের কোনো ত্রুটি না থাকে আপনার। ইমা অবাক হয়ে বলল, উনি কিভাবে জানলেন আমরা এখানে আসব? তা তো বলতে পারবো না, তবে তহিদুর ভাই মাঝে মাঝে এখানে আসে আর আপনাদের কথা বলে যায়। এই তো 2 দিন আগেও এসেছিলেন, তখনও বলে গেছে। আপনারা চলুন হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে নিন, আমি মায়ের কাছে যাব একটু। বাড়ি থেকে একটু দূরে কবরস্থানে কবর দেওয়া হয়েছে ইমার মার আর নানুকে। ইমার বাবা আর নানার কবরও এই একই কবরস্থানে। ইয়াদ ইমার মায়ের কবরটা চেনে, তাই ইমাকে নিয়ে বের হয়ে এলো বাড়ি থেকে। একটু হেঁটে পৌঁছে গেল কবরস্থানে। ইমা ভেতরে গেল না, বাইরে দাঁড়িয়ে তাকিয়ে রইল কবরটার দিকে। অনায়াসে তাহেরার কবরটা আলাদা করা যায়, কারণ কবরটা বাঁধিয়ে দেওয়া হয়েছে আর কবরের উপর অসংখ্য বেলি ফুল ফুটে আছে। দেখে মনে হচ্ছে মাঝে মাঝে কেউ পরিষ্কার করে, না হলে জঙ্গলে ঢেকে যেত এই কয়েক মাসে। তাহেরার পাশে ইমার নানুর কবরটাও আছে। ইমা ইমরুলের কবর চেনে না, তাই দেখতে পারল না, আর চিনিয়ে দেওয়ার মতো কেউ বেঁচে নেই এখন। ইয়াদ ভেতরে গিয়ে কবর জিয়ারত করলো আর ইমা বাইরে থেকে। ইমার চোখের বাঁধ ভেঙে গেছে। আজ আবার ইচ্ছে করছে দৌড়ে গিয়ে কবরটা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে, কিন্তু পারছে না, তাই বাইরে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। কবর জিয়ারত শেষে ইমা আসতে চাইছিল না, তাই জোর করে ইয়াদ নিয়ে এলো। বাড়িতে এসে ইয়াদ আর ইমার চোখ কপালে। এইটুকু সময়ের মধ্যে জুলেখা বেগম অনেক ব্যবস্থা করে ফেলেছে। এখনও লাঞ্চের সময় হয়নি, তাই ইয়াদ আর ইমা হালকা খাবার খেয়ে জুলেখার দেখানো রুমে গেল রেস্ট নিতে। সেখানে গিয়ে ইমা বুঝতে পারল জুলেখা বেগম কিভাবে তাকে চিনতে পারছে। ইমা রুমে তহিদুর, তাহেরা, ইমা আর তাহের সবারই অনেক ছবি আছে। ইমা রুমটা ভালো করে দেখে বেডে শুয়ে পড়ল আর ইয়াদ উল্টো দিকের বারান্দায় গিয়ে বসল। দক্ষিণা বাতাস এসে গায়ে লাগছে তার। ঠিক করেছে, একটু রেস্ট নিয়ে আবার ফিরে যাবে। অনেক সময় পর রুমে এসে দেখে ইমা ঘুমিয়ে আছে। দুপুরের গরমে ফ্যানের বাতাসও বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব দেখতে পাচ্ছে ইমার সারা মুখে, যা ইমার সৌন্দর্য আরও বেড়ে গেছে অনেক গুণ। বাইরে প্রচুর রোদ, তাই ইয়াদও গিয়ে ইমার পাশে শুয়ে পড়ল। কখন ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। গরমে ইমার ঘুম ভেঙে গেলে পাশে তাকিয়ে চমকে গেল। ইয়াদ ঘুমিয়ে আছে চুপটি করে, তবে ঘেমে অবস্থা খারাপ। ইমা সারা রুমে চোখ বুলে ড্রেসিং টেবিলের পাশে হাত পাখা দেখতে পেয়ে উঠে গিয়ে নিয়ে এলো আর ইয়াদকে বাতাস করতে লাগলো। অনেকটা পথ ড্রাইভ করেছে, তাই হয়তো ইয়াদ ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ বাইরে তহিদুর আর তাহেরের গলা শুনে চমকে উঠল ইমা। ভার্সিটি শেষে আজ তাড়াতাড়ি বাসায় চলে এলো ঈশান। ইয়ানা আজ বাসায় একা, তাই তাড়াতাড়ি চলে এসেছে। গাড়ি পার্ক করে এসে কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে রইল বাইরে। প্রায় 5 মিনিট পর দরজা খুলে গেলে সামনে তাকিয়ে বুকটা ধক করে উঠল ঈশানের। তার সামনে কথা দাঁড়িয়ে আছে ভ্রু কুঁচকে। আগের থেকেও আরও বেশি মায়াবতী হয়ে গেছে সে। ঈশান জোরপূর্বক হাসি দিয়ে বলল, কেমন আছেন মিস কথা? আলহামদুলিল্লাহ।
ভালোই ছিলাম এতক্ষণ, তবে এখন আর হয়তো ভালো থাকা হবে না। ঈশান ভেতরে এসে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, নিশ্চিত থাকুন, কেউ বিরক্ত করবে না আজ। কথা বেশ অবাক হলো ঈশানের আচরণে। আগের ঈশান আর এই ঈশানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কথা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মাত্র কয়েক মাসের ব্যবধানে ঈশানের এত পরিবর্তন। কথার মনে প্রশ্ন আসছে, ঈশান সত্যি তাকে ভালোবাসতো নাকি? কথা মেন ডোরের সামনে দাঁড়িয়ে ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। চোখে খেলছে হাজারো প্রশ্ন। কি হলো কথা, এখানে দাঁড়িয়ে আছো কেন? কথার উত্তর না পেয়ে ইয়ানা কথার দৃষ্টি অনুসরণ করে তাকালে ঈশানকে নিজের রুমে চলে যেতে দেখলো, আর তা দেখে দীর্ঘ শ্বাস ছাড়ল। কথা ওখানে দাঁড়িয়ে না থেকে এদিকে এসো। ইয়ানা গলা উঁচু করে কথাটা বললে কথা ঘুরে তাকায় ইয়ানার দিকে। কথা ঈশানের রুমের দিকে তাকিয়ে ইয়ানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, ইয়ানা আপু, এটা কোন ঈশান ভাইয়া? উনি তো একদমই এমন ছিলেন না। ইয়ানা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, পরিস্থিতি মানুষকে একদমই পাল্টে দেয় কথা। তবে আমি চাই ঈশান আগের মতো হয়ে যাক। ওকে এমন রূপে মানায় না, ও হাসি মুখটাই ভালো লাগে। কথা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, ঈশান ভাইয়া হঠাৎ এমন হলো কিভাবে? ইয়ানা মুখটা মলিন করে কথাকে সব খুলে বলল। এই কয়েক মাসে কি হয়ে গেছে সব শুনে কথার চোখের বাঁধ ভেঙে গেছে। এ মানুষগুলো কত কষ্ট সহ্য করে গেছে। ইয়ানা আবার অন্য টপিক নিয়ে কথা বলছে, তবে কথার ভাবনায় এখনও ঈশান সত্যি তাকে এভাবে একদম মানায় না, তাকে আগের রূপেই মানায়। ইমা, তহিদুর আর তাহেরের গলা শুনে বেড থেকে নেমে বাইরের উদ্দেশ্যে পা বাড়ালো। ধীর পায়ে বাইরে বের হয়ে ইমার চোখ কপালে। উঠান ভর্তি বাজার, আর সেগুলো তহিদুর বুঝিয়ে দিচ্ছে জুলেখা বেগমকে। তহিদুর হাসি মুখে বলল, বুঝলে জুলেখা, আমার মেয়ে আর মেয়ের জামাই প্রথম এসেছে এভাবে, কোনো কিছুর যাতে কমতি না থাকে। এখানে সব নিয়ে এসেছি, আর কিছু প্রয়োজন হলে বলো, আবার গিয়ে নিয়ে আসছি। জুলেখা সব দেখে বলল, না ভাইজান, আর কিছু দরকার নেই, আমি এখনই রান্না শুরু করে দিতেছি। মানিকের মায়েরে খবর দিছি এখনই চলে আইব, ওই আইলে পিঠা বানানো শুরু করে দেব। তহিদুর রুমের দিকে এগুতে এগুতে বলল, হ্যাঁ তাড়াতাড়ি করো, জামাই ঘুম থেকে ওঠার আগে সব রেডি করে ফেলো। এমাকে দেখে তহিদুর থেমে গেল। তাহির এমাকে এখনও দেখেনি, সে পুকুরের তাজা মাছ দেখতে ব্যস্ত। জুলেখার স্বামী জমির মিয়া পুকুর থেকে তাজা রুই মাছ ধরে এনেছে ইমা আর ইয়াদের জন্য। তহিদুর আর তাহের যাবতীয় বাজার আর গরুর মাংস নিয়ে এসেছে, সাথে বাড়ির দেশি মুরগি জবাই করা হয়েছে। তহিদের আদর মাখা গলায় হাসি মুখে বলল, কেমন আছিস মা? ইমার বুকে যেন প্রশান্তির বাতাস বয়ে গেল তহিদুরের মুখে মা ডাক শুনে। মনে হচ্ছে নিজের বাবাই তাকে মা বলে ডেকেছে। ইমা থতমত খেয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বললি না যে কেমন আছিস মা? ইমা আগের মতোই থতমত খেয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? তহিদুর মুখ ভরে হাসি দিয়ে বলল, তোকে দেখে একদম ভালো হয়ে গেছি রে মা। তা জামাই কেমন আছে? সেও ভালো আছেন। ঠিক আছে, তুইও গিয়ে একটু রেস্ট নিয়ে নে, রান্না হয়ে গেলে সবাই একসাথে খেয়ে নেব। তহিদুর কথাটা বলে নিজের রুমের দিকে যেতে গেলে ইমা পেছন থেকে ভাঙা গলায় বলল, বাবা। ইমার ভাঙা গলায় বাবা ডাকটা যেন তহিদের কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যে ডাকটা শোনার জন্য এতগুলো বছর ধরে সে ভেতরে ভেতরে তরপাচ্ছিল, সেই ডাকটা সে শুনতে পেল। তহিদুর ভাবল সে ভুল শুনেছে, তাই ঘুরে তাকালো ইমার দিকে। মা, তুই কিছু বললি আমাকে? ইমা আমতা আমতা করে বলল, হ্যাঁ বাবা, আমি বলছিলাম তোমরা হঠাৎ এখানে কিভাবে? ইমার বাকি কথাটা তহিদুরের কানে যায়নি, সে শুধু শুনেছে বাবা ডাকটা। চোখ থেকে টপ টপ পানি পড়তে লাগলো তার। কষ্টের নয়, সুখের পানি, পরম আনন্দের পানি এটা। চোখ মুছে বলল, আর একবার বাবা বলবি? ইমার চোখেও পানি চলে এসেছে। ইমা দৌড়ে গিয়ে তহিদুরের বুকে আছড়ে পড়ল। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও বাবা, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি মাফ না করলে সারা জীবন পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে আমাকে। তহিদুর ইমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা কখনো তার মেয়ের উপর রাগ করে না রে মা। বাবাদের কাছে মেয়ে হচ্ছে তার আরেক মা। আমি তোর উপর একটুও রেগে নেই। একটু অভিমান ছিল, তুই বাবা বলে জড়িয়ে ধরার সাথে সাথেই সে অভিমানটুকুও মুছে গেছে। ইমা মাথা তুলে তহিদুরের দিকে তাকিয়ে বলল, সত্যি তো রেগে নেই? তহিদুর মেয়ের কপালে চুমু খেয়ে বলল, হ্যাঁ রে মা, একদম ঠিক। এতক্ষণ বাবা আর বোনের দিকে তাকিয়েছিল তাহির। চোখে পানি চলে এসেছে তার। ঝটপট চোখের পানি মুছে বলল, আমিও কিন্তু আছি এখানে, সেটা ভুলে যেও না দুজনে।
তহিদুর এক হাত বাড়িয়ে দিলে তাহেরে গিয়ে বাবা আর বোনকে একসাথে জড়িয়ে ধরল। তহিদুরের বুকটা আজ ভরে গেছে, আজ তার 2 সন্তানকে পেয়ে গেছে। আজ তহিদুরের নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। অনেক সময় পার হয়ে গেলে সবাই নিজেকে সামলে নিয়ে সরে দাঁড়ালো। ইমা বলল, তোমরা এখানে কিভাবে বললে না তো? তাহের বলল, তোরা আসার পর সাথে সাথে জমির কাকা বাবাকে কল করে জানিয়েছি। বাবা এক মুহূর্ত না দাঁড়িয়ে আমাকে নিয়ে চলে আসলো। তুই আর দুলাভাই প্রথম এভাবে আসলি, আমরা না আসলে হয় নাকি? ইমা ছোট করে বলল, ও তা এত তাড়াতাড়ি চলে আসলি কিভাবে? তাহের হেসে বলল, আর বলিস না, গাড়িকে আজ রকেটের মতো চালিয়ে এসেছি। অন্য সময় এত স্পিডে ড্রাইভ করলে বাবা বকে দেয়, আর আজ বলছিল আরও একটু তাড়াতাড়ি চালাতে। ইমা অবাক হয়ে বলল, বাবা এমনটা কেউ করে? কোনো দুর্ঘটনা ঘটে গেলে কি হতো? তহিদুর হাসি মুখে বলল, কিছু হবে না রে মা। তাহের এদিক ওদিক তাকিয়ে বলল, তো আপু দুলাভাই কোথায়? ইমা রুমের দিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে আছে। তহিদুর বলল, তুইও গিয়ে একটু রেস্ট নে, লাঞ্চের সময় হয়ে গেছে প্রায়। না বাবা, তুমি যে কাজ করতে বলেছ জুলেখা চাচিকে, সে একা পারবে না, আমি গিয়ে একটু হেল্প করি। তহিদুর ব্যস্ত গলায় বলল, না তার দরকার নেই, জুলেখা একাই সব করে নেবে, আর মানিকের মাকে নাকি আসতে বলেছে। ইমা রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, সমস্যা নেই, আমি গিয়ে হেল্প করছি। ঠিক আছে যা, তবে সাবধানে কাজ করিস, এখানে কিন্তু মাটির চুলায় রান্না করে জুলেখা। ইমা মাথা নাড়িয়ে ঠিক আছে বুঝিয়ে চলে গেল রান্নাঘরের দিকে, আর তার পিছু পিছু তাহের গিয়ে একটা টুলে বসলো রান্নাঘরের বাইরে। জুলেখা না করলেও ইমা জোর করে হেল্প করতে লাগলো জুলেখাকে। তাহের বলল, আপু বিকেলে গ্রাম দেখতে বের হব, কিন্তু দুলাভাই তো আগে গ্রাম দেখেনি। ইমা সবজি কাটতে কাটতে বলল, কিন্তু তোর দুলাভাই তো বলেছে রোদ একটু কমে এলেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। কি বলছিস? আজ কিছুতেই যাওয়া হবে না, আগামীকাল বিকেলে যেতে পারবি। বাবা তোদের জন্য 2 দিনের ছুটি নিয়ে এসেছে। ইমা চিন্তিত হয়ে বলল, ঠিক আছে, তোর ভাইয়াকে বলে দেখছি কি বলে। বলা বলি কিছু নেই, আগামীকালের আগে যাওয়ার কথা বলে লাভ নেই। গল্প করতে করতে রান্নাবান্না শেষ হয়ে গেল। এদিকে ইয়াদের ঘুম ভাঙলে চোখ বন্ধ করেই পাশে হাতড়ে ইমাকে খুঁজে না পেয়ে ফট করে তাকালো। সারা রুমেও ইমাকে না পেয়ে উঠে বসলো। তখনই দরজা খুলে ইমা রুমে এলো। ইমা ইয়াদকে বসে থাকতে দেখে বলল, আপনার ঘুম ভেঙে গেছে? আবার কি শাওয়ার নেবেন? ইয়াদ চোখ কষলে বলল, বাসায় গিয়ে নেব শাওয়ার, তুমি রেডি হয়ে নাও, আমরা এখনই রওনা দেব। ইমা রুমের আলমারি খুলে শাড়ি বের করতে করতে বলল, আজ আমরা বাসায় যাচ্ছি না। ইয়াদ বড় বড় চোখে তাকিয়ে বলল, ইমা আমি কিন্তু আগেই বলেছিলাম থাকার বায়না করা যাবে না, এখানে নেটওয়ার্ক প্রবলেম, আমি অফিসের কাজগুলোও করতে পারবো না। ইমা শাড়ি বের করে বলল, আমাকে বলে লাভ নেই, বাবা আর তাহের এসেছে, তারা আজ কিছুতেই যেতে দিবে না। ইয়াদ অবাক হয়ে তাকালো ইমার দিকে। কিছু সময় পর ইমার কথার মানে বুঝতে পারল। এরা আবার কখন আসলো সেটা বুঝতে পারছে না ইয়াদ। তারা কখন আসলো আর হঠাৎ? আমরা এসেছি শুনে এসেছি, আর আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এসেছি। ইয়াদ থ মেরে বসে রইল। তা দেখে ইমা তাড়া দিয়ে বলল, কি হলো, শাওয়ার নেবেন নাকি বলছেন না কেন? ইয়াদ বিরক্ত হয়ে বলল, শাওয়ার নিয়ে পরবোটা কি শুনি? কেন, তাহেরের প্যান্ট আর পাঞ্জাবি পরে নেবেন? তাহের কিন্তু আপনার থেকে কম যায় না, ওরটা আপনার হয়ে যাবে, আর নতুনগুলোই এনে দিচ্ছি, যেগুলো তাহের পরেনি আগে। ইয়াদের উত্তরের অপেক্ষা না করে ইমা বের হয়ে গেল। তহিদুর প্রতি ঈদে তাহেরের জন্য নতুন ড্রেস কেনার সাথে ইমার জন্যও কিনত। গ্রামে ঈদ করায় ইমার জন্য কেনা সব ড্রেস ইমার বরাদ্দকৃত রুমের আলমারিতেই সাজিয়ে রাখত তাহেরা। ইমা সেই ড্রেসগুলোর মধ্যেই একটা শাড়ি বের করে নিয়ে গেছে শাওয়ার নেওয়ার জন্য। শাওয়ার শেষ করে এসে ইয়াদকে তাহেরের একটা নতুন প্যান্ট আর পাঞ্জাবি বের করে হাতে ধরিয়ে দিল। ইয়াদও বাধ্য হয়ে শাওয়ার নিয়ে এলো। এখানে ওয়াশরুম বাইরে, রুমের সাথে না। তাহেরের প্যান্ট আর পাঞ্জাবি ভালো মতো হয়ে গেছে ইয়াদের। লাঞ্চ করতে এসে ইয়াদের চোখ কপালে। টেবিল ভর্তি নানা আইটেমের খাবার সাজানো, যার অনেকগুলো নামও জানে না ইয়াদ। ইমা ইয়াদের কানের কাছে ফিসফিস করে বলল, আপনার না আফসোস ছিল কখনো শ্বশুরবাড়ির জামাই আদর পাবেন না? এবার বুঝবেন জামাই আদর কাকে বলে। ইয়াদ অসহায় দৃষ্টিতে তাকালো ইমার দিকে, আর তা দেখে ইমা দুষ্টু হাসল। তখনই তহিদুর এসে বসলো একটা চেয়ার টেনে, তার সাথেই তাহের। কেমন আছো ইয়াদ বাবা? হঠাৎ প্রশ্ন করায় প্রথমে চমকে উঠল ইয়াদ। পরক্ষণে নিজেকে সামলে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বাবা শুরু করো, সব কিন্তু গ্রামের টাটকা খাবার। ইয়াদ জি বলতে ইমা খাবার দিতে লাগলো সবাইকে।
ইয়াদ একটা শেষ করে ওঠার আগেই তহিদুর আরেকটা দিতে বলছি ইমাকে। আর ইমাও বাধ্য মেয়ের মতো বাবার কথা শুনছে। ইয়াদ বারবার না করে যাচ্ছে আর ইমা বাবার কথায় দিয়েই যাচ্ছে। ইয়াদ এবার কটমট করে তাকালো ইমার দিকে। তাতে ইমা ভয়ে ডোক গিল আর বাবাকে বুঝিয়ে বলল ইয়াদ আর পারবে না। সবাইকে দিয়ে ইমাও সাথে বসে পড়ল খেতে। সবার খাওয়া শেষে ইয়াদ রুমে গিয়ে ধপাস করে বেডে শুয়ে পড়ল। জামাই আদর কাকে বলে সত্যি আজ হাড়ে হাড়ে টের পেয়েছে ইয়াদ। ইমা সব গুছিয়ে রুমে এসে দেখে ইয়াদ চোখ বন্ধ করে শুয়ে আছে। ধীর পায়ে ইয়াদের দিকে এগিয়ে কাছে গিয়ে দাঁড়াতেই এক টানে ইয়াদ ইমাকে বেডে ফেলে দিল। ইমার উপর উঠে দু হাত দুপাশে বেডের সাথে চেপে ধরে ফেলল। ইয়াদ কড়া গলায় বলল, তখন এমন করেছিলে কেন? আমি না করার পরও দিয়েই যাচ্ছিলে? ইমা আমতা আমতা করে বলল, বাবা দিতে বলেছিল, আমি কি করতাম? ইস, কি আমার বাপের বাধ্য মেয়ে এসেছেন। আমি জীবনেও এত খাবার খাইনি, আজ একসাথে যতটা খেয়েছি। ইমা মুচকি হেসে বলল, এ কী বলে জামাই আদর, বুঝেছেন? আপনার আর আফসোস করতে হবে না কখনো। চাইলেই এমন জামাই আদর পেয়ে যাবেন। একটু পর জুলিখা চাচি পিঠা বানাবে বিভিন্ন আইটেমের, সেগুলোও খাবেন। ইয়াদ ইমাকে ছেড়ে বেডে শুয়ে পড়ে বলল, ইম্পসিবল। যে খাবার খেয়েছি তাতে মনে হচ্ছে আগামী 2 দিন আর খেতে হবে না। তবে একটা কথা না বলে পারছি না, তোমার জুলেখা চাচির রান্নার হাত অতুলনীয়। ঈশান প্লেটের দিকে তাকিয়ে চুপচাপ খেয়ে যাচ্ছে আর কথা ঈশানের দিকে তাকিয়ে খাচ্ছে। ইয়ানার খাওয়া আগে শেষ হয়ে গেলে সে নিজের রুমে চলে গেল। টেবিলে রয়ে গেল শুধু কথা আর ঈশান। অন্য সময় হলে ঈশানের বকবগানিতে কথা বিরক্ত হয়ে যেত, আর আজ ঈশানের চুপ করে থাকায় কথা বিরক্ত হয়ে যাচ্ছে। কথা বললে কি আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? ঈশানের দিকে তাকিয়ে কথা প্রশ্ন করতে ঈশানের হাত থেমে গেল। কথা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ঈশানের দিকে তাকিয়ে আছে, তবে ঈশানের দৃষ্টি আগের জায়গাতেই সীমাবদ্ধ। ঈশান শান্ত গলায় বলল, হয়তো মৃত্যুদণ্ডের থেকেও কঠিন কোনো শাস্তি হবে। এটুকু বলে ঈশান আবার খেতে লাগলো। কথা যদি ঈশানের মনের ভেতরটা দেখতে পেত তাহলে জানতে পারত সামনে বসে থাকা মানুষটা তার সাথে কথা বলার জন্য কতটা ছটফট করছে প্রতিটা মুহূর্তে। অন্যদিকে কথা প্রচণ্ড মিস করছে আগের ঈশানের সেই দুষ্টুমিগুলো। এখন কথা বুঝতে পারছে সে হাসি খুশি ঈশানকে তার কতটা ভালো লাগে। কথা মনে মনে ঠিক করলো ঈশানকে সে আবার আগের মতো করেই ছাড়বে। আনমনে খেতে গিয়ে হাতে মাছের কাঁটা ফুটে গেল কথার। আহ! কথার মৃদু চিৎকারে ঈশান তাকালো কথার দিকে। কথা আঙ্গুলের দিকে তাকিয়ে আছে। আঙ্গুলের ডগায় রক্ত বের হয়ে গেছে। ঈশান উঠে গিয়ে কথার এঁটো আঙ্গুলটা মুখে পুরে নিল। কথা চমকে উঠে বলল, আরে আরে কি করছেন এটা আপনি? ছি, আমার এঁটো আঙ্গুল মুখে পুরলেন কেন? ঈশান ইশারায় কথাকে চুপ করতে বলে ঠোঁট দিয়ে কথার আঙ্গুল চেপে ধরে রেখেছে। ঈশান হঠাৎ কথার আঙ্গুলটা শুষে নিলে কথা শিউরে উঠল। এক দৃষ্টিতে তাকালো ঈশানের দিকে। কথা সারা শরীর কাটা দিয়ে উঠেছে। ঈশান মুখ থেকে আঙ্গুল বের করে ধমক দিয়ে বলল, সাবধানে খাওয়া যায় না? মাছের কাঁটা বাছতে পারো না বললেই হতো, আমি বেছে দিতাম। আর না হলে চিকেন বা অন্য কিছু নিয়ে খেতে। যেটা পারো না সেটা করতে যাও কেন? এখন যদি হাতে না বিঁধে কাটা গলায় বিঁধে যেত। ঈশানের ব্যস্ত গলায় শাসন দেখে কথা অবাক হয়ে তাকিয়ে আছে ঈশানের দিকে। এটুকুর জন্য এত শাসন? এতক্ষণ জোর করে কথা বলানো যাচ্ছিল না, আর এখন কথা একটু আহ বলতেই নিজের খোলস ছেড়ে বেরিয়ে এলো। কথা ঈশানের চোখে নিজের জন্য অঢেল ভালোবাসা দেখতে পাচ্ছি। নিজেকে নিয়ে ঈশানকে ভাবতে দেখছি। আপনি কি সত্যি ভালোবাসেন এই শ্যামবর্ণ আনস্মার্ট গেও মেয়েটাকে? কথার মুখে হঠাৎ এমন প্রশ্ন শুনে ঈশানের হুঁশ ফিরে। সে এতক্ষণ কি করছিল? এবার না সরে আসতে পারছে আর না কথার পাশে থাকতে পারছে। আর প্রশ্নের উত্তরটা কী দেবে দোটানায় পড়ে গেছে সে।